এবং প্রথম সূত্রের যে অনুপাতটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 3:1। মেন্ডেল মারা যাওয়ার পর বিশেষ করে বিজ্ঞানী কোরেন্স এবং অন্যান্য বিজ্ঞানীরাও বিভিন্ন কিছুর উপর, বিভিন্ন জীবের উপর মেন্ডেলের প্রথম সূত্র প্রয়োগ করেন এবং তারা কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম পান, অর্থাৎ সেই ক্ষেত্রে অনুপাত 3:1 আসে না, না এসে অন্য কোনো অনুপাত আসে। তো এগুলোকে বলা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আমাদেরকে প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম পড়তে হবে, প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা, একইভাবে দ্বিতীয় সূত্রেরও কয়েকটা ব্যতিক্রম পড়তে হবে। তো আজকে আমরা সেই প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো শেষ করব, আমরা তারপর দ্বিতীয় সূত্র শুরু করব, তারপর আজকে আমরা দ্বিতীয় সূত্রের সেই ব্যতিক্রম কি কি আছে সেগুলো একটু দেখবো। আগামী ক্লাসে অর্থাৎ আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো শেষ করব। আগামী সপ্তাহটা হবে 4 নম্বর সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এগুলো নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ 5টা সপ্তাহে আমরা জেনেটিক্স শেষ করব এবং এরপর তোমার থাকে আর হিউম্যান রিপ্রোডাকশন আর ইমিউনিটি, ওগুলো আমরা শেষ করব। আচ্ছা, আমি ওয়েটিং রুম উঠাই দিচ্ছি। যদি ইমন আর আরেকটা নাম কি ভুলে গেলাম, মিরাজ না আসে তাহলে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে কে? কে করতে চাও? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ব্ল্যাকবোর্ড দেখা গেলে বলবা। ব্ল্যাকবোর্ড কি দেখা যায়? জি স্যার। ব্ল্যাকবোর্ডে পড়াই। তাহলে আজকে আমরা শুরু করব জি স্যার। মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম আছে সেটা। আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস অনুযায়ী মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে কি তোমার 3টা, এবং প্রথম 2টাতে অনুপাত আসে 3:1 এর পরিবর্তে 1:2:1, যেটা কিনা মেন্ডেলের ফিনোটাইপিক অনুপাত না। হ্যাঁ, বলতে পারে যেটা মেন্ডেলের জিনোটাইপিক অনুপাত। আমরা প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত পেয়ে আসছি, কে বলতে পারো? 3:1। এটাকে বলা হচ্ছে ফেনোটাইপিক রেশিও। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত। আর জিনোটাইপিক অনুপাতটা পাই 1:, কে বলতে পারবা? 1:2:1। এটা হচ্ছে জিনোটাইপিক রেশিও, জেনোটাইপিক রেশিও। তো আমরা রেশিও বললে 3:1 অনুপাতটাকে বুঝাবো। মেন্ডেলের প্রথম সূত্রে ডেভিয়েশন বা বিচ্যুতি বা ব্যতিক্রম হচ্ছে 3টা। একটাই হচ্ছে, আমি একটু তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্র ইমপ্লিমেন্ট করা যায় না। আর আমরা নিশ্চয়ই নিশ্চয়ই ইনকমপ্লিট ডমিনেন্স পরে আসছি, কাকে বলে পরে আসছি কি? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। জি স্যার। প্রথমেই যে জিনিসটা তুমি করবা, আমার কত নম্বর পয়েন্ট এটা ছিল ইনকমপ্লিট ডমিনেন্স? 22। তাহলে 22 জায়গা একটু সাউন্ডটা কম কেন? হ্যাঁ, 22 এ পুরোটা লিখবা, ইনকমপ্লিট ডমিনেন্স কাকে বলে। পারবা না? জি স্যার পারবো। হ্যাঁ পারবা। এটা আমি তোমাদেরকে ধরাই দিই, সারা জীবন মাথায় রাখবা। জেনেটিক্সের যেখানে কিছু তুমি ব্যাখ্যা দিতে যাও না কেন, প্রথমে কি বলতে চাচ্ছে সেটাকে তুমি সুন্দর করে লিখবা। সেটা মেন্ডেলের সূত্রই হোক, ব্যতিক্রমী হোক বা অন্য কোনো কিছু হোক, লিখবা। লিখার পর তুমি এখন ব্যাখ্যাতে যাবা। ব্যাখ্যাতে যাবা, এখানে লিখবা ব্যাখ্যাতে যাবা, সুন্দর করে তুমি ব্যাখ্যা লিখবা। ব্যাখ্যাটা হচ্ছে কি এই 4 o'clock বা সন্ধ্যা মালতী লিখবা এরকম, সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী উদ্ভিদের ফুলের রং
লাল ও সাদা। আমি তোমাদেরকে গত ক্লাসে সন্ধ্যা মালতী ফুলের ইংলিশ নাম এবং সাইন্টিফিক নাম মনে হয় লিখিয়ে আসছিলাম, এটা লিখবা। মাইরাবিলি জেলাপা অথবা 4 o'clock লিখবা একটা। এখানে লাল, প্রকট ও সাদা প্রচ্ছন্ন, এগুলো কিন্তু ম্যান্ডেল মারা যাওয়ার পর মাথায় রাখবা। এবং ইনকমপ্লিট ডমিনেন্সটা কে আবিষ্কার করেন জানেন? এটা আবিষ্কার করেছেন কোরেন্স। তোমরা কি নাম শুনেছো কোরেন্সের? এই কথা বলো, হ্যাঁ কোরেন্স। স্যার। না স্যার, শুনিনি। ভেরি গুড, ভেরি গুড। ম্যান্ডেলের যে গল্পটা বলছিলাম, যে ম্যান্ডেল মারা যাওয়ার পর 3জন বিখ্যাত সায়েন্টিস্ট, একটা হচ্ছে হুগো দা ভিস সারমাক, আর একটা হচ্ছে কি জার্মানির কোরেন্স, জার্মানির সম্ভবত কোরেন্স। এই কোরেন্স একজন বিখ্যাত সায়েন্টিস্ট। উনি ম্যান্ডেল মারা যাওয়ার পর ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে ম্যান্ডেলের এই অনুপাতটা পান নাই, না পেয়ে অন্য একটা অনুপাত পেয়েছেন। তো আমরা সরাসরি চলে যাই, যে মনে করি ডাইরেক্ট লিখা ফেলি, তোমরা একটু ভেঙে ভেঙে লিখতে পারো। সন্ধ্যা মালতী উদ্ভিদের, না মনে করি, দাঁড়াও, মনে করি লাল। স্যার 1:2:1 কি স্যার শুধুমাত্র ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে হবে? আমি আসতেছি, আর একটু বলবো। লাল ফুল বিশিষ্ট সন্ধ্যা মালতী উদ্ভিদের বা গাছের জিনোটাইপ। তোমরা চাইলে আরো ভেঙে ভেঙে লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি। ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, সবাই বুঝতে পেরেছো? অতএব, নাকি বুঝো নাই? জি স্যার। জিনোটাইপ হবে, কথা বলো, বুঝছো কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। পিতামাতা। একটা লিখো লাল ফুল, লাল ফুল বিশিষ্ট, আমার লেখা বোঝা যায় তো? জি স্যার, বুঝা যাচ্ছে। ভেরি গুড, কারণ আমি নিজেই মাঝে মধ্যে বুঝি না। আরেকটা হচ্ছে সাদা ফুল। হাতের লেখা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমার হাতের লেখা কিন্তু ভালো না, ভালো করলে আরো অনেক ভালো করতে পারতাম। কি মনে হয়, ভালো করতে পারতাম কিনা? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। কলেজে তো স্যার ভালোই লাগতো স্যার, দিকে জানি কেমন বাংলা কাছে হয়ে গেছে। এই জেনাটা কি হবে বলো? আর হুম, দুইটা যদি গ্যামেট সেম হয় আমরা যে কোনো একটা লিখতে পারি। তাহলে F1, বাট এটার এটার যে ফিনোটাইপটা হচ্ছে, এটার ফিনোটাইপটা হচ্ছে কি তোমার গোলাপি, গোলাপি। অতএব F1 ইন্টু F1 সমান হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্মল আর। একটাকে মেল দিয়ে দাও, আরেকটাকে ফিমেল দিয়ে দাও। অর্থাৎ F1 জেনারেশন যখন বড় হবে, এদের মধ্যে যখন আমরা ক্রস করাবো, এবং উদ্ভিদ ক্রস করানো যায়, তখন আমরা কি পাচ্ছি সেটা দেখবো। তাহলে গ্যামিট, বাংলা ইংরেজি মিশানো যাবে না, ঝামেলা আছে। গ্যামিট, ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে কিনা? ইন্টু ক্যাপিটাল আর স্মল আর। অতএব F2 জেনারেশন কি দাঁড়াচ্ছে? এখন তুমি চাকার বোর্ডটা ইউজ করতে পারো, যেটা 1906 সালে আরসি পানির দিয়েছেন। মনোহাইব্রিড ক্রসের জন্য একরকম এবং ডাইহাইব্রিড ক্রসের জন্য আরেক রকম।
কলেজ নাকি আবার 19 তারিখ পর্যন্ত বন্ধ দিয়েছে। জি স্যার। তাহলে তো তোমাদের কলেজ জীবন শেষ অনলাইনে, তাই না? জি এই তো স্যার। মনে হচ্ছে স্যার। আচ্ছা, এটা এখানে লিখবা, এটা একটা শাড়ি, তাই না? এই শাড়িতে লিখবা ফিমেলের গ্যামিট। মাথায় রাখবা সবসময় এই কর্নারের যে ঘরটা আছে, আমি যে স্টার চিহ্ন দিচ্ছি, এই ঘরটা হচ্ছে কর্নারের ঘর, এটা হচ্ছে গ্যামিট লেখার জন্য ফিমেলটাকে উপরে লিখবা। এটা নাকি একটা নিয়ম। হুম। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে উপর নিচে লিখলে কোনো সমস্যা নেই। তারপর আমি তোমাদেরকে বলবো ফিমেলকে সবসময় উপরে লিখবা। আর এই যে একটা কলাম আছে, এই কলামটাতে মেল গ্যামেট লিখবা। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল আর স্মল আর দুইটাই সেম হবে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে আমরা ঘরগুলোতে এখন বসায় ফেলি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, তারপর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। এগুলো কিভাবে বসাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সারি থেকে একটা আনবা, কলাম থেকে একটা নিবা, সেম। সারি থেকে একটা আনবা, এখান থেকে একটা নিবা। এই কথা বুঝতে পারছো কিনা বলো? কথা বলে না কেউ। তাহলে জি স্যার। তাহলে তাহলে প্রথমটা হবে লাল, লাল কালিদা লিখলাম। তারপর একটা হবে কি তোমার গোলাপি, লালের পর কি হবে? গোলাপি না? জি স্যার। জি গোলাপি, এটা গোলাপি কালার কালি দ্বারা লিখতাম। আর এটাও হবে গোলাপি, গোলাপি কালি বোঝা যায়। এটা হবে সাদা। ক্লিয়ার? Clear. এটা তাহলে কিভাবে লিখতে হয় তোমরা নিশ্চয়ই ধরতে পারছো। প্রথমে যে কোনো কিছু হোক, প্রথমে ওটা লিখবা, স্টেটমেন্টটা লিখবা, দ্যাট ইজ ডেফিনেশনটা লিখবা, দ্যাট ইজ বিবৃতিটা লিখবা, তারপর একটু জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিবা, জিনতাত্ত্বিক ব্যাখ্যা এখানে শেষ। এখন তোমরা একটা ফাইন্ডিংস লিখবে। ফাইন্ডিংস মানে হচ্ছে একটা রেজাল্ট লিখবা। এখানে ফেনোটাইপিক অনুপাত, এটা তুমি তোমার মতো করে লিখবা। অনুপাত লাল, অনুপাত গোলাপি, অনুপাত সাদা। লাল হচ্ছে 1, গোলাপি হচ্ছে 2, সাদা হচ্ছে 1। এই ধামরাইয়ের ছেলেটা আসছে? হুম। জি স্যার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি? স্যার অঙ্কন ঘোষ। আচ্ছা, তোমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়? জি স্যার, সেদিন কথা হয়েছিল। হুম। অঙ্কন কিন্তু এই করোনার সময় আমার খোঁজ খবর নিছে, সবাইকে বলে রাখতেছি। আপনার নাম্বারটা স্যার আমরা দিই। না, তোমার আগ্রহ থাকলে তুমি ঠিকই আমার নাম্বার ম্যানেজ করতে পারতে, কারণ আমার নাম্বার তো সব জায়গাতেই পাওয়া যাবে। এটা তো আর তুমি তো আমার খোঁজ খবর নাও নাই। অঙ্কন আমার প্রত্যেক 15 দিনে বা 1 মাসে একবার খোঁজ খবর নিয়েছে। আচ্ছা, আমি ভালো আছি কিনা। তাহলে জিনোটাইপিক অনুপাত 1:2:1, ফিনোটাইপিক অনুপাত 1:1:1। তাহলে এখানে বলবা এখানে আমরা কেন এটা পেয়েছি। তোমাকে একটা লাইন লিখে ফেলো যে এখানে ইনকমপ্লিট ডমিনেন্সের জন্য বা অসম্পূর্ণ প্রকটতার জন্য, অসম্পূর্ণ প্রকটতার জন্য মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 পাওয়া যায়। আর অসম্পূর্ণের পরে এটা কি লিখছেন? অসম্পূর্ণ প্রকটতার জন্য পাওয়া যায়। এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য এই মেসেজ টেসেজ দিও না তো, খালি মেসেজ দেয়। এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য, এখানে অসম্পূর্ণ প্রকটতার জন্য স্যার কি গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখছেন? আমি গ্রাফিক্স ট্যাব তো না, এটা অনেক দামি জিনিস, এটা অনেক মূল্যবান। আমি সারফেস দিয়ে লিখতেছি। অসম্পূর্ণ প্রকটতার জন্য মেন্ডেলের প্রথম অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 পাওয়া যায়। শেষ। আরো চাইলে লিখতে পারো। ছোট হয়ে গেল কেন? আহা, ছোট হয়ে গেছে। আরো চাইলে লিখতে পারো, কি লিখতে পারো? লিখতে পারো যে আরো দেখা যাচ্ছে এখানে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান। আরো দেখা যায়
দেখা যায় এখানে ফেনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান। এটা তুমি তোমার মতো করে একটা ফাইন্ডিংস লিখবা। সবাই কি মোটামুটি বুঝতে পেরেছো? জি স্যার। মেন্ডেলের প্রথম সূত্রের দ্বিতীয় ব্যতিক্রম সহপ্রকটতা। সহপ্রকটতা বা তার অপর নাম হচ্ছে সমপ্রকটতা বা তার অপর নাম হচ্ছে কোডমিনেন্স। এটাও আমরা জানি। পড়ে আসছি কিনা বলো, ইয়েস অর নো বলো, Yes, কথা sir. বলো। প্রথমে তোমরা ইয়া লিখবে, এটা মনে হয় 23 নম্বর ডেফিনিশন নাকি না 21 নম্বর? এই কথা বলো, 23 নাকি 21? স্যার 21। 21 নাম্বার স্যার। হ্যাঁ, 21 নম্বরটা মুখস্থ করবা। সহপ্রকটতা বা সমপ্রকটতা কাকে বলে লিখে ফেলবা। হ্যাঁ, লিখার পর তুমি, আমি এখন কিন্তু আর তোমাদেরকে ধরবো না, কারণ ইনকমপ্লিট ডমিনেন্স আর এটার সেম রেশিও আসবে। ওই একটা ছেলে যে কিছুক্ষণ আগে বলছিল। তো এখানে তোমরা বলবা, ব্যাখ্যার মধ্যে লিখবা যে খাটো শিংওয়ালা ক্লাস তো খাটো শিংওয়ালা তোমাদেরকে এটাও পড়াইছি আমি। স্যার আমরা যে উদাহরণটা দিচ্ছি এটা কি মানে কোশ্চেনে দেয়া থাকবে, যেমন সন্ধ্যা মালতী দিলাম না, আমরা ওটা মানে সন্ধ্যা মালতীই দিব? হ্যাঁ, তুমি সন্ধ্যা মালতী দিবা, কারণ তোমার আর দেওয়ার কোনো সুযোগ নাই তো, তোমাকে সন্ধ্যা মালতী দিতে হবে, আর কোনো উদাহরণ নাই তো। জি আরেকটা আছে স্ন্যাপড্রাগন, একটা আছে আমাদের বই শুধু সন্ধ্যা মালতী। স্যার। আরেকটু কি বললেন? স্ন্যাপড্রাগন নাকি একটা উদ্ভিদের নাম, এটা তো প্রসেসর। তাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, খাটো সিংওয়ালা, এখানে তোমরা গল্পটা লিখবা। খাটো সিংওয়ালা গরুতে লিখবা, সুন্দর করে গুছিয়ে লিখবা। সহপ্রকটতা, এইটা আমি তোমাকে লিখাবো না, দেখা যায়। তারপর লিখবা খাটো সিংওয়ালা সাদা গরুর জেনোটাইপ। বলো তো কি হবে? এই কথা বলো, ক্যাপিটাল ডাব্লিউ। খাটো সিংওয়ালা কালো গরুর জিনোটাইপ ক্যাপিটাল বি। অতএব এই পারবা কিনা বলো, পি দিয়ে ধরবা প্যারেন্ট, একটা মেল ধরো, মনে করো কালো, খাটো সিংওয়ালা কালো গরুর সাথে আরেকটা ফিমেল ধরো, খাটো সিংওয়ালা সাদা গরুর যদি আমরা ক্রস করাই, তাহলে এখানে কি আসবে? বিবি ইন্টু এখানে আসবে ডাব্লিউ। ঠিক কিনা বলো? জি স্যার। আমি কিন্তু তোমাদের এটা করাচ্ছি না, এটা বি হবে। স্যার আমরা খাটো সিংওয়ালা কেন ধরছি? কারণ ওই দাগটা লম্বা সিংওয়ালা গরুতে রোয়ানটা পাওয়া যায় না। আচ্ছা স্যার। তারপরে F1 এ কি আসবে? বড় হাতের বি, বড় হাতের ডাব্লিউ লিখবা। এই রংটার নাম হচ্ছে রোয়ান। তোমার বোঝানোর জন্য লিখতে পারো ছোপ দাগকে রোয়ান বলা হয়, না লিখতেও চলে, স্যাররা এটা বুঝতে পারবেন। তাহলে যে সাদা কালো মিক্সড হবে তখন কালারটা। কি, এটাই তো গতকালকে আমি আপনাদেরকে পড়াই আসছি, সেজন্য তো এখন ডট দিয়ে যাচ্ছি। অতএব F1, আমাদের বাংলাদেশে এগুলো আনাচে কানাচে দেখা যায়। অস্ট্রেলিয়ান গরুর জাত আর কি, এটা একটা প্লাস। স্যার বাংলাদেশে কি এরকম রিসার্চ হয় স্যার? হয়। আচ্ছা, এটা শেষ করি আগে, তারপরে গ্যামিট একটা হবে বি, একটা হবে ডাব্লিউ। হ্যাঁ, তারপর আবার একটা হবে বি, একটা হবে ডাব্লিউ। আমি আর F2টা বের করতে চাচ্ছি না, তোমরা বের করবা। এখানেও তুমি সেম ফেনোটাইপিক অনুপাত পাবা। ফেনোটাইপিক অনুপাত পাবা 1:2:1। এখানেও তুমি জেনোটাইপিক অনুপাত পাবা 1:2:1। কেন পাইছো এটা? এটা পাইছো তোমার সহপ্রকটতা বা সমপ্রকটতার জন্য। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? সেম সবকিছু আসবে, সেম ফাইন্ডিং, সেম সবকিছু। অতএব এটা এখানে শেষ। আমি কি পরেরটাতে যাব? জি তোমরা কি মন খারাপ করতেছো? আমি লিখে দেই নাই যে সেম জিনিস আসবে। তোমরা বুঝতে পারলে ধরতে পারবা, বইটা খুলবা, খুলে একটু ইয়া করবা।
প্রথম সূত্রের তৃতীয় ব্যতিক্রম, সেটা হচ্ছে লিথাল জিন। এটা খুব ডেঞ্জারাস, লিথাল জিন। তোমাদেরকে সারা জীবন আমি বলছি যে প্রথমে একটু স্টেটমেন্ট লিখবা, লিথাল জিনটা তোমাদেরকে পড়াই নাই, আমি একটু লিখে দেই। যে জিনের কারণে কখনো কখনো জীবের মৃত্যু হয় তাকে এটা নিয়ে আসছে লিথাল জিন বলে। এবং জিনের এই ধর্মকে লিথালিটি বলে, লিথালিটি বলে। মিউটেশনের ফলে এই ধরনের জিনের উদ্ভব হয়। রবীন্দ্রনাথ, বুঝতে পারছো? এই আরেকটা আছে না, জি স্যার। আরেকটা কি জানি আছে, ওই যে সৌগত উদ্ভব হয়, মিউটেশনের ফলে এই ধরনের জিনের উদ্ভব হয়। লিথাল জিন, তারপর লিখতে পারো লিথাল জিন দু প্রকারের, সুন্দর করে লিখবা। কার মৃত্যু হয় লিখলেন স্যার? জীবের মৃত্যু হয়, জীবের। যে জিনের কারণে কখনো কখনো জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে, এবং জিনের এই ধর্মকে লিথালিটি বলে। মিউটেশনের ফলে এই ধরনের জিনের উদ্ভব হয়। লিথাল জিন দুই প্রকার, একটা হচ্ছে প্রকট লিথাল জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। লিখছো এটা? কথা বলো। স্যার। তাহলে আমার এই ডেফিনেশনটা বুঝতে পেরেছো। মিউটেশন কাকে বলে আমরা জানি, মিউটেশন হচ্ছে জিনের মধ্যে যে চেঞ্জ হয়, যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে বলা হচ্ছে মিউটেশন। অনবরত প্রতিনিয়ত আমাদের জিনের মধ্যে মিউটেশন হচ্ছে, তবে ইহা অত্যন্ত ধীর গতির একটা প্রক্রিয়া, এটা বোঝা যায় না সহজে। এটা বুঝতে পারবা 1000 বছর যদি তুমি অপেক্ষা করো। অনেক সময় আর্টিফিশিয়াল ওয়েতেও আমাদের মধ্যে জিনের পরিবর্তন হয়, কোন একটা রের কারণে পরিবর্তন হতে পারে। তো যাই হোক, মিউটেশনের দিকে আমি আর যাচ্ছি না, এটা ইভলিউশন যারা পড়াবেন, ইভলিউশন সম্ভবত বোটানি স্যাররা পড়াবেন, তখন ওনারা বলবেন। তো লিথাল জিন কাকে বলে আমরা জানলাম। লিথাল জিন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? জিনের পরিবর্তনের কারণে মৃত্যুটা হয় কিভাবে? মনে করো যে, হ্যাঁ এখন আমরা একটু দেখি, ইন্দুটেক্সো ইঁদুর, কোথায় থাকো? আরামবাগে থাকো? জি স্যার। আরামবাগের মধ্যে ইঁদুরে ভর্তি, আমার বাসাও তো ডালাসের পিছনে, ইঁদুরে একদম ভর্তি। এখন ইঁদুরে যে কি করতেছে উপরওয়ালা জানে, কারণ বাসার মধ্যে যাই না তো। তোমরা কি হোস্টেল ছেড়ে দিছো? জি স্যার। হোস্টেল ছেড়ে দিছো? না স্যার, আমি হোস্টেলে থাকতাম না। আচ্ছা, ধূসর ইঁদুর। এই যারা হোস্টেল থাকে তারা কি করছো? স্যার ছাড়ি নাই। ভাড়া দিতে হয়? না স্যার। ভাড়া মকুব? হ্যাঁ স্যার। আচ্ছা, ধূসর বনের ইঁদুর আমিও দেখছি, তুমিও দেখছো, সবাই দেখছি, ঠিক কিনা বলো? আরামবাগে যতগুলো ইঁদুর আছে সবগুলো হচ্ছে ধূসর বর্ণের। মনে করো ধূসর বর্ণের ইঁদুরের জেনোটাইপ, কথার কথা আমি ডাইরেক্টলি লিখে ফেলতেছি, স্মলে, মনে করো স্মলে ধূসর। আরেকটা হচ্ছে হলুদ বর্ণের ইঁদুর, দেখছো? না স্যার। আমিও দেখি নাই। কলেজে গেছিলাম স্যার। কালো। হলুদ, এই কালো কে বলছে? আমিও দেখি নাই। হলুদ বর্ণের ইঁদুরটা হচ্ছে প্রকট। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে হলুদ ইঁদুর, ধূসর ইঁদুর, দুইটার জিনোটাইপ দেখলাম। ঘটনা হচ্ছে হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে একটা দুষ্ট জিন থাকে। আমি লিথাল জিনকে সারা জীবনই দুষ্ট জিন বলবো।
হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে জিনের মধ্যে একটা জিন থাকে, সেটা হচ্ছে দুষ্ট জিন। এই দুষ্ট জিনটা খুবই ডেঞ্জারাস। এই দুষ্ট জিনটা হলুদ ইঁদুরের গায়ের বর্ণ যে পশম হয়, অর্থাৎ হলুদ রঙের হয়, এই হলুদের জন্য দায়ী। হলুদের জন্য দায়ী। এবং এটাকে আমরা, যেহেতু দুষ্ট জিন, যেহেতু তোমার হলুদ বর্ণের সাথেই থাকে, তাই আমরা এটাকে টু দি পাওয়ার হিসেবে লিখবো, টু দি পাওয়ার স্মল ওয়াই লিখবো। আরেকটা লিখবো টু দি পাওয়ার স্মল ওয়াই। খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রশ্ন করতে পারো, স্যার আপনি স্মল ওয়াই কেনটা লিখছেন? কারণ লিথাল জিন দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রকট লিথাল জিন, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। প্রকট লিথাল জিন আর একটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। মাথায় রাখবা, আমরা আজকে ইন্দুরের মধ্যে যে লিথাল জিনটা দেখবো সেটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন। আর আমরা সারা জীবন জেনে আসছি প্রচ্ছন্ন তখনই প্রকাশিত হবে যখন তো এটা, মনে করো স্মল ওয়াই, এটা একটা প্রচ্ছন্ন জিন, তখনই সে প্রকাশিত হবে যখন দুইটা কম্বিনেশন একসাথে থাকবে, অর্থাৎ দুইটাই স্মল ওয়াই থাকবে। তাহলে হলুদ ইঁদুরের জেনুইন জেনোটাইপ হচ্ছে টু দি পাওয়ার স্মল ওয়াই, টু দি পাওয়ার স্মল ওয়াই। আর ধূসর ইন্দুর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ওইটা ঠিক আছে। আমি কি তোমাকে বুঝতে পারলাম? লিথাল জিনকে কি স্যার মানে প্রচ্ছন্ন লিথাল জিনকে কি ছোট ওয়াই দ্বারা প্রকাশ করা হয় না? হ্যাঁ হ্যাঁ, টু দি পাওয়ার ছোট ওয়াই দ্বারা আমরা প্রকাশ করব। প্রকট হইলে কি করতাম? কি বড় ওয়াই। হ্যাঁ, ভেরি গুড। প্রকট হইলে টু দি পাওয়ার বড় ওয়াই। তো প্রকট বাদ দাও, প্রকট আমার লাগবে না, আমার এখানে প্রকটেরটা নাই। এটা কিন্তু আমি আবিষ্কার করে, এটা মেন্ডেল সাহেব মারা যাওয়ার পর একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে কুনু। বিজ্ঞানীর নাম কি? নাম কি? কুনু। 1906 সাল বা 7 সালে, সাল মনে থাকে না, তোমরা দেখে নিও, এইটা আবিষ্কার করেন। তাহলে আমরা জেনে গেলাম ইন্দুরের মধ্যে যে লিথাল জিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ইঁদুর নাকি ইন্দুর? একই স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ইঁদুরের মধ্যে না কোনটা শুদ্ধ? ইঁদুরটা শুদ্ধ। স্যার ইঁদুর শুদ্ধ। হ্যাঁ, ইঁদুর শুদ্ধ। তাহলে ধূসর বর্ণের ইঁদুরটা হচ্ছে গায়ের রং প্রচ্ছন্ন, আর হলুদ রংটা হচ্ছে প্রকট, বাট হলুদের মধ্যে ওই দুষ্ট জিনিসটা থাকে এবং এই দুষ্ট জিনটা রিসিসিভ অবস্থায় থাকে। এবং এরা এত দুষ্ট, রিসিসিভ অবস্থায় যদি থাকে তখন ইঁদুরটাকে তারা মেরে ফেলবে, একদম শেষ করে ফেলবে। তাহলে তোমরাই আমাকে বলো এই কম্বিনেশনের ইঁদুর কি পাওয়া যাবে দুনিয়াতে? না স্যার। এই কম্বিনেশনের ইঁদুর জীবনও দুনিয়াতে তুমি পাবা না। কেন পাবা না? কারণ হোমোজাইগাস অবস্থায় তারা তো তাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা তো আমরা জেনেই আসছি। আর যদি প্রকট হইতো, তাহলে কিন্তু, যদি প্রকট হইতো কথার কথা, তাহলে কিন্তু এই কম্বিনেশনে জীবটাকে মেরে ফেলতে পারতো, ঠিক কিনা? ইয়েস আর নো বলো। জি স্যার। এটাকে মেরে ফেলতে পারতো, যেহেতু তারা প্রচ্ছন্ন। অতএব আরেকবার বলেন। যেহেতু এখানে জিনটা হচ্ছে কি তোমার প্রচ্ছন্ন, দ্যাট ইজ টু দি পাওয়ার স্মল ওয়াই, টু দি পাওয়ার স্মল ওয়াই। আমরা জানি প্রচ্ছন্ন তখনই তার বৈশিষ্ট্য প্রকাশ করে, সে যে দুষ্ট এই বৈশিষ্ট্যটা তখনই প্রকাশ করবে যখন সে হোমোজাইগাস অবস্থায় থাকে। আমি যে এটা লিখলাম, আন্ডারলাইন করতেছি যে এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় আছে। অতএব এই হোমোজাইগাস অবস্থায় থাকলে সে তার জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই জিনটাই জীবটাকে মাইরা ফেলবে। কত দুষ্ট, চিন্তা করে দেখো। আমি এটাই তোমাকে বলতে চাচ্ছি। আর যদি প্রকট হইতো, তাহলে টু দি পাওয়ার ক্যাপিটাল ওয়াই একটা থাকলেই ঘটনা ঘটে যেত, জীবটা মারা যেত। নাকি এখনো বোঝা নাই? তাহলে স্যার এই কনসেপ্টটা আসলো কই থেকে? কি আসছে কোত্থেকে? মানে এই কনসেপ্টটা আসছে কোথা থেকে যদি এমন কোন ইঁদুর নাই পাওয়া যায়? হ্যাঁ, আমি শেষ করি নাই তো, শুধু অ্যাডভান্স কথা বলে আমি শেষ করি নাই। আচ্ছা, তাহলে আমরা বাস্তবিক অর্থে হলুদ ইঁদুর বলতে যেটা পাবো সেটা হচ্ছে, এখন দেখো, টু দি পাওয়ার স্মল ওয়াই সরি টু দি পাওয়ার স্মল ওয়াই, টু দি পাওয়ার স্মল ওয়াই আর ছোট হাতের এ, এটাও তো হলুদ হবে, ঠিক কিনা বলো? জি স্যার। এটাও তো হলুদ হবে। আমরা বাস্তবিক অর্থে এই ধরনের হলুদ ইন্দুর পাবো। 1906 খ্রিস্টাব্দে সম্ভবত বিজ্ঞানী কোনো, আমি তো সেকেন্ড শেষ করতে পারবো না, 1906 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোনো হলুদ ইঁদুরের সাথে হলুদ ইঁদুরের ক্রস করান, এবং উনি যতবারই হলুদ ইঁদুর নেয়, ঘটনা হচ্ছে এটা উনি পান। উনি কিন্তু এটা পাইছেন। আসলে তো সত্যি, এটা ছাড়া তো তুমি পাবা না, ঠিক কিনা বলো? জি স্যার। একটাকে মেল দিয়ে দাও আর একটাকে ফিমেল দিয়ে দাও,
অবাক করার ব্যাপার, উনি যতবারই হলুদ ইঁদুর নাই, উনি জেনেই হলুদ ইঁদুর পাচ্ছেন না, উনি সবসময় এটাই পাচ্ছে। উনি একটু কনফিউশনে ভুগতেছেন, আরে ঘটনাটা কি। তো উনি এদের মধ্যে ক্রস করাইছেন, উনি ঘটনা কি বুঝতে পারতেছে না। তারপর গ্যামিট হবে, দেখো আমি আর ডিটেলসে যাব না, সংক্ষেপে দেখাই দিচ্ছি। এখানে তোমরা কিন্তু F1 F2 কিছু লিখবে না, হ্যাঁ, ডাইরেক্ট তোমরা চেকার বোর্ডে চলে যাবা। এই যে, আর কিছু লিখতে চাইলে সেটা অবশ্যই F1 লিখবা, F2 লিখবা না। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, কি হচ্ছে, অনুপাত 3:1 আসার কথা না? 3:1 আসার কথা কিনা, তাই কথা বলো। জি স্যার। হ্যাঁ, তবে শুরুতে একটা খটকা, 3:1 ম্যান্ডেল বলছে উনি জেনুইন বৈশিষ্ট্য নিবে। ওইখানে তো এই কোনো ওই ভদ্রলোক জেনুইন বৈশিষ্ট্য পাচ্ছে না, খুঁজেই পাচ্ছে না, এট টু দি পাওয়ার স্মল ওয়াই, এট টু দি পাওয়ার স্মল ওয়াই। কি করবে উনি আর? তাহলে দেখো এট টু দি পাওয়ার স্মল ওয়াই এ, এট টু দি পাওয়ার স্মল ওয়াই এ, তাহলে জেনারেটর কি হচ্ছে, এট টু দি পাওয়ার স্মল ওয়াই, এট টু দি পাওয়ার স্মল ওয়াই, এট টু দি পাওয়ার স্মল ওয়াই এ, এট টু দি পাওয়ার স্মল ওয়াই এ, এটা হচ্ছে এ এ। এবং উনি গবেষণা করে দেখছেন যে হলুদ ইঁদুর অনুপাত ধূসর বর্ণের ইঁদুর এর অনুপাত হচ্ছে কি তোমার 2:1। সর্বনিম্ন আরো খটকা লেগে গেল, 2:1 না, কারণ হচ্ছে দেখো ঘটনাটা কি, আমি চেকার বোর্ডে লিখতেছি। এটা হচ্ছে হলুদ, আমার সাথে সবাই একমত, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে ধূসর, আর এট টু দি পাওয়ার এটা হচ্ছে মৃত। উনি ম্যান্ডেলের প্রথম সূত্রের যোগফল সবসময় 4 হবে, মাথায় রাখবা। এখানে তো 4 হচ্ছে না, 3 হচ্ছে। তখন উনি মা ইঁদুরকে অটোপসাইড করেন। অটোপসাইড মানে হচ্ছে ব্যবচ্ছেদ করেন, যখন তার গর্ভের মধ্যে এই সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে। তোমরা এটাকে খারাপ ভাবে নিবা না। অটোপসাইড মানে ব্যবচ্ছেদ করেন এই কারণে, জিনিসটা জানার জন্য। এবং জিনিসটা উনি ব্যবচ্ছেদ করে দেখেন ভ্রূণ অবস্থাতেই এই ইঁদুরের, অর্থাৎ হলুদ ইঁদুরের সাথে হলুদ ইঁদুরকে যদি ক্রস করানো হয়, তাহলে দেখা যায় 25% বাচ্চা ভ্রূণ অবস্থাতেই মারা যায়। উনি এই ভ্রূণগুলিকে নিয়ে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে উনি পেয়েছেন যেগুলো মারা গেছে এগুলোর জিনোটাইপ হচ্ছে এট টু দি পাওয়ার স্মল ওয়াই, এট টু দি পাওয়ার স্মল ওয়াই। তখন উনি নিশ্চিত হয়ে গেছেন যে এই স্মল ওয়াইটা হচ্ছে একটা দুষ্ট জিন, এবং এটাকে উনি তখন লিথাল জিন বলে আখ্যায়িত করেছেন। এবং উনি আরো গবেষণা করে বের করেছেন যে এটা হচ্ছে গিয়ে তোমার প্রচ্ছন্ন। যদি প্রকট হইতো তাহলে দুনিয়াতে কোনো হলুদ ইঁদুর থাকতো কি থাকতো না, বলো, ইয়েস অর নো বলো। কোনো হলুদ ইঁদুরই থাকতো না, এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন। অর্থাৎ 25% অফ স্প্রিং, 25% সন্তান সন্ততি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থাতেই মারা যায়। সবাই বুঝতে পারছো? কার কি কোশ্চেন? সাবধান এখানে। এখন প্রশ্ন, স্যার ধূসরের সাথে ধূসরের ক্রস করায়? হ্যাঁ করাও, এবং ধূসরটাই হচ্ছে সবচেয়ে বেশি, যেটা আমাদের আরামবাগের মধ্যে ভর্তি। যারা আরামবাগে থাকো তারা ইঁদুর দেখো না, সেটা কিন্তু হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা আমাকে স্যার উপরে স্লাইড একটু দেখুন, দাঁড়া, আমি ছোট করে দেব। স্যার একটু উপরে। জি স্যার, এখন দেখো ছোট করে দিলাম। আচ্ছা, আমি এখন ম্যান্ডেলের আমাকে আমাকে এরপরে কাজ তো নাই, আমি তোমাদেরকে ছেড়ে দেব, কারণ নামাজ পড়ো। নামাজ কিন্তু তোমরা চাইলে ওই 3:50 পরে পড়ে ফেলতে পারো, যারা পড়তে চাও। কথা বুঝতে পারছো? স্যার করছি। ভেরি গুড, ভেরি গুড, 50 পড়ে ফেলবা, ওয়াক্ত কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখন আসো তুমি এই সেকেন্ড লো তোমরা ইয়া করবা, এই স্টেটমেন্টটা বলবা, মুখস্থ করে ফেলবা। সেকেন্ড লো কাকে বলে? আমি একটু মুখস্থ আছে, আমি একটু বললি, 2 বা তৎসম যারা বিপরীত ধর্মী চরিত্র বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংজ্ঞায়ন করা হলে কেবলমাত্র প্রকট চরিত্রগুলি প্রকাশ পায়, কিন্তু পরবর্তী বংশে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে যায় এবং এক জোড়া চরিত্রের সঞ্চালন অন্য জোড়া চরিত্রের সঞ্চালন দ্বারা প্রভাবিত হয় না। একে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চালনের সূত্র বলা হয়। এটা মুখস্থ করবা। মুদ্রা কথা হচ্ছে এখানে ম্যান্ডেল 2 জোড়া বৈশিষ্ট্য নিছে। আমি কিন্তু আর এটা তোমাকে এখানে লিখাইলাম না, খামাকা এটা বইয়ের মধ্যে আছে, আমি ডট দিয়ে দিলাম। সেকেন্ড ল কাকে বলে? সেকেন্ড লর অপর নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চালনের সূত্র। ম্যান্ডেল কি করছেন? একটু করে যায় না কেন? ম্যান্ডেল 2টা কাজ করছেন। ম্যান্ডেল এই মটরশুঁটি গাছ তো চিনো,
মটরশুঁটি গাছের উপরে এক্সপেরিমেন্টটা করেছেন এবং মটরশুঁটি গাছের যে বীজ আছে, বীজ হলুদ বর্ণের বীজ দেন, আরেকটা বীজ দেন সবুজ বর্ণের, সবুজ। হলুদ হচ্ছে প্রকট, সবুজ হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে হলুদটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ওয়াই, সবুজটাকে লিখতে পারি স্মল ওয়াই। এই বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আরেকটা হচ্ছে জি, স্যার। বীজের আকার। কারণ সেকেন্ড ল হচ্ছে দুই জোড়া চরিত্র হইতে হবে। বীজের আকার একটা হচ্ছে কি সুন্দর গোলাকার, আর ফর গোলাকার, আরটা হচ্ছে ওই বলো না প্রকট রাউন্ড। গোলাকার, হ্যাঁ গোলাকার, আর হচ্ছে রাউন্ড। আর একটা হচ্ছে কুঞ্চিত। এই কুঞ্চিত ইংলিশটা কি? রিঙ্কিল। এই বানানটা দেখো তো ঠিক আছে কিনা। রিঙ্কিল, WRINKL। জি স্যার, ঠিক আছে। এই রিঙ্কেল লিখতে কিন্তু ডাব্লিউ লিখবা না, লিখবা স্মল আর। অর্থাৎ আমরা বুঝে গেলাম স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত, ক্যাপিটাল আর মানে হচ্ছে তোমার ওই যে গোলাকার। উনি এই বৈশিষ্ট্য দুইটা নিয়ে উনি ক্রস করান। তাহলে আমরা ডাইরেক্ট চলে যাই, পি দেওয়া হয় প্যারেন্ট। উনি একটা নিচ্ছে বিশুদ্ধ, লিখতে পারো বিশুদ্ধ হলুদ। আমি সংক্ষেপে লিখতেছি, হলুদ গোল, মানে এটা বিশুদ্ধ নিচ্ছেন। আর ক্রস করান আরেকটার সাথে বিশুদ্ধ বলো সবুজ, কথা বলে না, বঞ্চিত। এই আমি কিন্তু স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই লিখবা। এই যে আমি লাল কালি দ্বারা এখন একটু লিখে, এই যে স্টেটমেন্টটা না লিখলে কিন্তু সবই শেষ। পারবা না মুখস্থ করতে 3টা লাইন? রবীন্দ্রনাথ ঠাকুর পারবা তো? জি স্যার পারবো। সৌগত আজকে আসে নাই, ফাঁকি দিছে। স্যার অসুস্থ। আচ্ছা, তাহলে এখন কি হবে? স্যার আবার একটু বলবেন, নেটের কারণে বের হয়ে গেছিলাম। এই ছেলে কোত্থেকে বলবো এখন? ম্যান্ডেল দুইটা কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্স নিয়েছেন, দুই জোড়া। একটা হচ্ছে বীজের আকার বর্ণ, একটা হলুদ একটা সবুজ, হলুদ প্রকট সবুজ প্রচ্ছন্ন। আরেকটা নিয়েছেন ম্যান্ডেল বীজের আকার, গোলাকার হচ্ছে কি প্রকট আর কুঞ্চিত হচ্ছে কি প্রচ্ছন্ন। আমি এটাই জিনোটাইপ হচ্ছে, বলো কে বলতে পারবা? ক্যাপিটাল আর তারপর কি হবে? ভুল করছি, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। ভেরি গুড। আর এটা কি হবে? ঠিক আছে কিনা বলো? জি স্যার। এখন গ্যামিট হবে। গ্যামিট কি হবে? ক্যাপিটাল ওয়াই, ঠিক না? জি স্যার। ওদিকে হবে এটা, ঠিক কিনা বলো? আচ্ছা, কে বলতে পারো এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? আমি যখন এরো চিহ্নটা দিলাম। স্যার হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। শিওর? জি স্যার। ভেরি গুড, এটা হ্যাপ্লয়েড। যদি দুইটা দেখা ডিপ্লয়েড লিখে দাও একদম শেষ করে ফেলবো। দিস আর ডিফারেন্ট। গ্যামেট তো স্যার অ্যাপ্লাই দিও। গ্যামেট হ্যাপ্লয়েড হয়, তাও মনে আমি গ্যামেটটা মুছে দিলাম, কথার কথা আমি গ্যামেট কাইটা দিলাম। তো তুমি দেখে যেন বুঝতে পারো। নেক্সট হচ্ছে কি তোমার F1 জেনারেশন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে বলো তো? হলুদ গোল। F1 ইন্টু F1। এই কেউ যাবে না কিন্তু, পার্সেন্টেজ হয় নাই, সাবধান। একটাকে ফিমেল দাও, আরেকটাকে মেল স্যার দাও। অ্যাটেন্ডেন্স নিয়ে নেন স্যার। কেন নিলে ভাগবা? অ্যাটেন্ডেন্স নিব না। তাহলে হচ্ছে কি গ্যামিট। আমি ওই দিনকে অ্যাটেন্ডেন্স সব ভাগছে, সব না বেশ কটা, পরে আবার অ্যাটেন্ডেন্স নিছি। এবং এগুলো ফার্স্ট ইয়ারের পোলাপান। চিন্তা করে দেখছো অবস্থা কি? গ্যামিট কি হবে? গ্যামিট ধরার নিয়মটা হচ্ছে তোমাদেরকে দেখাইয়া দিই। এই একটা ওয়াই, অন্য কালি নেই, এই একটা ওয়াই আর স্মল ওয়াই এই যে আমি যে কম্বিনেশন এভাবে গ্যামিট করবা। তাহলে গ্যামিট কি হচ্ছে, বা মুখোমুখিও করা যায়, একদম সিম্পল, এটা আহামরি কঠিন কিছু না। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর, আগে ক্যাপিটাল ওয়াই দিয়ে আর দুইটা শেষ করবা, তারপরে স্মল ওয়াই দিয়ে আর দুইটা শেষ করবা। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর,
তারপরে কি স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে স্মল ওয়াই স্মল আর। এই বুঝতে পারছো কিনা বলো, ইয়েস অর নো বলো। জি স্যার। সেম হবে এখানে, ক্যাপিটাল ওয়াই বলো, আমি ভুলে গেছি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। মনে হয় না। স্যার এখন চেকার বোর্ড বা পানেট স্কোয়ার, আরসি পানেট চেকার বোর্ডটা দিয়েছেন, সেটা অনুযায়ী ভিতরে তোমার হবে 16টা ঘর। উপরে মেল, নিচে ফিমেল, সরি উপরে ফিমেল, নিচে হচ্ছে কি মেল। কয়টা বাজে? স্যার আর 4 মিনিট আছে ক্লাসে। আহা, কলমের শীষ নষ্ট হয়ে গেছে। এই শীষ কি পাল্টানো যায়? খসখস করে এখন। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। আর এদিকে হবে গিয়ে তোমার সেম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন এখন আমি তোমাদের আগামীকালকে হোমওয়ার্ক নিব তোমাদের কাছ থেকে। মজার জিনিস হচ্ছে, আমি বিভিন্ন কালি এখন এখানে ইউজ করব। সবুজ কালি, 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 সবুজ কালি। এই যে আমি একটা আঁকলাম, দেখো তো এটা ত্রিভুজ হচ্ছে কিনা। জি স্যার এবং এই ত্রিভুজ রাইট চিহ্নতে তোমরা কি লিখবা বলো তো? রাইট চিহ্নতে লিখবা জিনোটাইপ এবং ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে কি, আমি একটা ধরাই দিই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটা ফিনোটাইপ কি হবে বলো তো? হলুদ গোলাকার। হলুদ গোলাকার। এবং তোমরা এগুলো লেখার পর তোমরা কাঠ পেন্সিল দিয়ে মেইন ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা ত্রিভুজ আঁকবা। একদম এটা আঁকা জায়েজ, মানে এটা আঁকা পারমিশন আছে। এই ত্রিভুজটা যেদিকে গেছে সবগুলি হচ্ছে একই ফিনোটাইপ। তারপর আমি আরেকটা কালে নিলাম, একটা, এটাকে একটু মোটা করে দেই, একটা, দুইটা, তিনটা। এখানে আরেকটা, এখানে লিখবা এটা ফিনোটাইপ কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। দেখো আমি যতটা রাইট চিনেছি সব সেম হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর, কোনো কথা নাই আর। এটা হবে আরেকটা ত্রিভুজ। সেকেন্ড ত্রিভুজটা যেদিক দিয়ে গিয়েছে সেদিক দিয়ে কিন্তু না। প্রথম ত্রিভুজ যতগুলো ঘর অতিক্রান্ত করছে সবগুলো মাথার মধ্যে একটা ছোট্ট গোল্লা দিবা। সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রে এই মাথাগুলো যেরকম, মাথাগুলো হচ্ছে কি একরকম, অর্থাৎ এগুলো সব একই রকম হবে। আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, দুইটা গেল। 3 নম্বর আসো, এই একটা রাইট, এই একটা রাইট, আর হচ্ছে এই একটা রাইট। এখানেও সেম তুমি পাবা। এখানে আরেকটা ত্রিভুজ তুমি আঁকবা। এটার ক্ষেত্রে প্রত্যেকটা মাথাকে কাউন্ট করবা, শুধুমাত্র প্রথম ত্রিভুজ অর্থাৎ সবুজ বর্ণের ত্রিভুজটা যেদিকে গেছে ওগুলো সবগুলো হচ্ছে কি রকম। তাহলে কয়টা ত্রিভুজ পেয়ে গেলাম আমরা? 3টা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। আর সর্বশেষ হচ্ছে 4 নম্বর ঘরের মধ্যে একটা ত্রিভুজ আঁকলাম। আমি এখানে 4টা কালি ইউজ করেছি। এবং তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে, আমি তোমাকে একটু দেখাই, সেটা হচ্ছে 9:3:3:1। অর্থাৎ সবুজ হচ্ছে গিয়ে 9টা, আর এই পিঙ্ক কালার হচ্ছে গিয়ে তোমার 3টা, আরেকটা মনে হয় এটা কি কমলা কালার হচ্ছে গিয়ে তোমার 3টা, আর এটাকে কি কালার বলবা? মাইটা কালার, মেথে কালার, মেথে কালার হচ্ছে কি একটা। এগুলো এটা দিই, ঝামেলা হবে। 9:3:3:1। তোমরা এটা আগামী ক্লাসে করে আমাকে দেখাবা। তারপর তোমাকে আমি আগামী ক্লাসে ফাইন্ডিংসটা লিখাই দিব। এটা ফাইন্ডিংসটা কিভাবে লিখতে হয়। ফাইন্ডিংস মানে হচ্ছে ফলাফল। তোমরা কি জিনোটাইপিক অনুপাত? জিনোটাইপিক অনুপাত লিখতে যাবো না, এটা জিনোটাইপিক অনুপাত বিশাল লম্বা হবে, কোনো দরকার নাই জিনোটাইপিক অনুপাত খামাকা কষ্ট করার কোনো দরকার নাই। তুমি জাস্ট এটা ফিনোটাইপিক অনুপাত লিখবা, 9:3:3:1 আসবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এই কাজটা স্যার কে করছিল? এই কাজটা ম্যান্ডেল করছিল, ম্যান্ডেলের সূত্র তো এটা। 7 খন্ড রামায়ণ পড়ে এখন বলে সীতা স্যার কারবার। একটু উপরে যান।
আমি ছোট করে স্যার দিই। একটু উপরে যেতে পারেন? হ্যাঁ যেতে পারি, আমি উপরেও যেতে পারি, নিচেও যেতে পারি, কিন্তু এই শীষটা পাল্টানো যায় কিনা আমাকে একটু আইডিয়া দিবে। এই যে এটা শীষটা আছে না, এই যে দেখা যাচ্ছে। জি স্যার। কারো যদি আইডিয়া থাকে আমাকে বলবো। এটা এখন একটু খসখসি করে, এটা যে রেগুলার লেখা হয় তো, অ্যাবসেন্ট রুল গুলি বলো একটু। এই যে পণ্ডিত একটু উপরে উঠান স্যার। স্যার ক্যাপ্টেন কেউ স্যার 14। সততার সাথে বলবো। হ্যাঁ 14 মানে 14। জি স্যার। হ্যাঁ তারপরে 21, 21, তারপর 30, 30, তারপর 35, 35, তারপর 36, 36, তারপর 38, 38, তারপর 39, 39, তারপর 41, 41, তারপর 43। হাই 43। এগুলো তো ছিল না একটাও। জি স্যার, 43, এগুলো অ্যাবসেন্ট। 43, তারপর 47, 47, তারপর 50, 50, তারপর 60, 60, তারপর 61, 61, তারপর 71,